where the mind is without fear and the head is held high, where knowledge is free. Welcome everybody. Again I am here. Hope you are hale and hearty by the grace of God. আশা করি তোমরা ভগবানের কৃপায় সুস্থ সবল আছো। You know the lesson that we are going to read today is lesson 3. The passing away of Bapu. We have already read unit 1. Today we shall read unit 2 and if possible unit 3. But before going to unit 2, I shall tell you a few words about unit 1. Already তোমরা জানতে পেরেছো যে ইউনিট 1 থেকে গান্ধীজির কিভাবে হত্যা হয়েছিলেন, তারপরে তার পরবর্তী অবস্থাগুলো আমরা জানতে পেরে গেছি। স্টোরিটার নাম, রাইটারের নাম এবং গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, সোর্স অফ দ্য স্টোরি। ইউনিট 1-এর লাস্ট লাইন, it has made us clear that Bapu is no more. Bapu আর বেঁচে নেই। So now the preparation of his funeral, তার এবার শেষ যাত্রা, অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি, শোভাযাত্রা। জাস্ট এটা দিয়েই আজকের কিন্তু সেকেন্ড ইউনিট শুরু হচ্ছে। তো চলো পড়ে নেওয়া যাক, শুরু করা যাক পড়া। গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির মৃত্যুর ঠিক পরের দিনই তার শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল। সেটা কবে পড়বে? 31 জানুয়ারি 1948। কেন না, তিনি মারা গেছেন 30 তারিখে 1948 সালে জানুয়ারি। এবার তার পরের দিনই যদি হয় তাহলে কত হবে? 31 জানুয়ারি 1948। ঠিক পরের দিনই এটা হওয়ার কথা ছিল। Hours in advance people lined the route the funeral procession was to follow. এবার যে রাস্তা দিয়ে গান্ধীজির এই শেষকৃত্য যাত্রা, যে শোভাযাত্রা হওয়ার কথা ছিল, ঠিক সেইখানে আগে থেকে, বহু আগে থেকে, কয়েক ঘন্টা আগে থেকে লোকজন একেবারে ভিড় করে দাঁড়িয়েছিল। মিসেস নাইডু ডটার, Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will what?" এবার পদ্মজা নাইডু, সরোজিনী নাইডুর মেয়ে, তিনি আমাদের সকলের হয়ে বললেন যে
আমরা হাঁটব। এবং তার এই যে কথাটা, এটা অত্যন্ত সহজভাবে তিনি বললেন যে না, আমরা কিন্তু হাঁটব। কেন হাঁটব সেটাও তিনি বলেছেন, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। অর্থাৎ বাপুর সঙ্গে এটাই আমাদের হবে শেষ হাঁটা, কারণ এরপর আর বাপুর সঙ্গে হাঁটার আমাদের সুযোগ হবে না। অলরেডি আমরা জেনে গেছি যে বাপু কিন্তু নেই, অতএব তার এই শেষ যাত্রায় তার সঙ্গে যদি না হাঁটা হয় তাহলে আর হয়তো আর ভবিষ্যতে আমাদের হাঁটার সুযোগ হবে না। তাহলে এই যে অংশটুকু আমরা পড়লাম, এই অংশটুকু থেকে আমরা কি ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারি, তোমরা নিজেরাই একটু নিজেদের মধ্যে প্রশ্ন তৈরি করার চেষ্টা করো। ধরো, জেনে নাও বা ধরে নাও, হোয়াট ডিড পদ্মশ্রী সে? হোয়াট ডিড পদ্মশ্রী সে? হু ওয়াজ পদ্মশ্রী? হোয়েন ওয়াজ গান্ধীজি's funeral to take place? এই যে প্রশ্ন, এইরকমভাবে তোমরা যদি নিজেদের মধ্যে প্রশ্ন করতে পারো তাহলে দেখবে টেক্সটটা তোমাদের কাছে অত্যন্ত ইজি হবে এবং প্রশ্নের মধ্য দিয়ে তোমরা কিন্তু এগোতে থাকবে। তাহলে প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে পরিষ্কার হবে, কারণ তোমরা জানো 3 ধরনের প্রশ্ন হয়, এমসিকিউ, এসএকিউ, এলএকিউ। এটা কিন্তু আমি আমার ফার্স্ট ক্লাসে বলেছি। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এবার গান্ধীজির এই যে যাত্রাটা, এই যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে উপলক্ষে যে শোভাযাত্রা, এটা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। কেন যন্ত্রণাদায়ক? না, গান্ধীজি জাতির জনক হিসেবে পরিচিত, যে গান্ধীজি বহু আন্দোলনের পুরোধা, অর্থাৎ তিনি লিডিং পার্টে ছিলেন। প্রতিটা আন্দোলনকে তিনি একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই রকম একজন ব্যক্তি আজকে বেঁচে নেই, তিনি কিন্তু মারা গেছেন। সেই উপলক্ষে শোভাযাত্রা, অতএব এটা কোনোভাবেই কিন্তু আনন্দদায়ক যাত্রা নয়, এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক যাত্রা। Thousands silently watched the procession. Bapu lay on an open track covered with flowers. এবার হাজার হাজার লোক নিঃশব্দে কিন্তু সেই শোভাযাত্রা লক্ষ্য করছিল। সাইলেন্টলি শব্দটা দেখতে পাচ্ছ যে প্রথম থেকেই কিন্তু ব্যবহার হচ্ছে, সাইলেন্টলি, আনন্যাচারাল সাইলেন্স। তাহলে এই যে নীরবতা, প্রত্যেকে কিন্তু হতভম্ব হয়ে গিয়েছিল যে গান্ধীজি মারা যাবেন, গান্ধীজি মারা গেছে, এই ব্যাপারটা কিন্তু প্রত্যেককে একবারে স্তব্ধ করে দিয়েছিল। প্রত্যেকে কিন্তু একবারে নির্বাক হয়ে গিয়েছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। ফুলে ঢাকা খোলা ট্রাকে গান্ধীজি শুয়ে রয়েছেন। এবার এই রকমভাবে গান্ধীজি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, তাই বলা হচ্ছে যে গান্ধীজি শুয়ে রয়েছেন একটা খোলা ট্রাকে। সেই ট্রাকটা ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল দিয়ে ঢাকা। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। তাহলে কী পেলাম? গান্ধীজি খোলা ট্রাকে শুয়ে রয়েছেন এবং একেবারে ফুলে ঢাকা রয়েছেন গোটা ট্রাক, এবং তাকেও পর্যন্ত ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। হাজার হাজার লোক কাঁদছিল, তারা চেষ্টা করছিল তার পা স্পর্শ করা। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। কিন্তু কোনোভাবেই সেই জায়গায় পৌঁছানো সম্ভব নয়, কারণ প্রচুর লোকের সমাগম। সেই ভিড় ঠেলে গান্ধীজির পা স্পর্শ করা এটা কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য বলা হচ্ছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। সেই প্রচুর জনতা, এই ভিড় ঠেলে তার পা স্পর্শ করা অসম্ভব। তাহলে এখানে আবার 2-1 প্রশ্নের মুখোমুখি হচ্ছে। হাউ ওয়াজ দ্য ওয়াক? যাত্রাটা কেমন ছিল? হাউ ডিড পিপল ওয়াচ দ্য প্রসেশন? তাহলে এইরকমভাবে তোমরা কিন্তু এগোতে থাকবে। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। অর্থাৎ আমি আস্তে আস্তে এগিয়েছিলাম এবং এগোতে এগোতে আমি বুঝলাম যে আমি কেবলমাত্র শোকার্ত লোকজনদের মধ্যেই নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। অর্থাৎ এই যে শোভাযাত্রা, এটা ভারতের কোনো প্রিয় নেতার যে শেষকৃত্য উপলক্ষে যে শোভাযাত্রা হয় তার চেয়েও এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। I was among people for whom walking with Bapu had a special meaning.
আমি বুঝতে পারলাম যে আমি ছিলাম কিন্তু সেই সমস্ত লোকেদের মধ্যে যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটার একটা অত্যন্ত তাৎপর্য ব্যাপার ছিল, বা তারা এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বা একটু অন্যভাবে দেখত। আমি ঠিক সেই সমস্ত লোকেদের মধ্যে সেই মুহূর্তে ছিলাম। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতবর্ষের যে সাম্প্রতিক ইতিহাস, সেই সাম্প্রতিক ইতিহাসে আমরা দেখেছি যে বহু সমস্যা নেই, এরকম বহুভাবে গান্ধীজি আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে আমরা কিন্তু তার সঙ্গে হেঁটেছি। অর্থাৎ রাফ অ্যান্ড স্মুথ, যেখানে বলা হচ্ছে অমসৃণ, মসৃণ, খারাপ, ভালো, সব কিছুর জন্যই কিন্তু গান্ধীজি এগিয়ে এসেছিলেন। গান্ধীজি সব কিছুর জন্য এগিয়ে এসেছিলেন বলতে যে তিনি যে কোনো আন্দোলনকে তিনি কিন্তু একবারে গণ আন্দোলনে পরিণত করতে সক্ষম হতেন এবং তাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই যাত্রাগুলো চলতো। তো সেই জন্য বলা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন যে উত্থান পতন, ভালো মন্দ, সব কিছুর ব্যাপারে তার যে হাঁটা এবং তাকে কেন্দ্র করে আমরা কিন্তু বহু পথ হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. কিন্তু এই ব্যাপারটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না যে একজন মানুষ যিনি বিভিন্ন কঠিন আন্দোলনে আমাদের নেতৃত্ব দিয়েছেন, সেই ব্যক্তিটি এখন কিন্তু আমাদের সঙ্গে আর হাঁটবেন না। এই জিনিসটাকে আমরা কিন্তু মেনে নিতে পারছি না, কারণ তিনি বহু আন্দোলনের সাক্ষী ছিলেন। আমরা বলতেই পারি যে চম্পারণ মুভমেন্ট 1917, খিলাফত মুভমেন্ট 1919, নন কোঅপারেশন মুভমেন্ট 1920, সত্যাগ্রহ মুভমেন্ট, দ্যাট ইজ ডান্ডি মার্চ 1930, অ্যান্ড কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। তাহলে এইরকম কিছু উল্লেখযোগ্য আন্দোলনে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন এবং গান্ধীজি ছিলেন একমাত্র ব্যক্তি যে সমস্ত ভারতবাসীকে যিনি একত্রিত করে আন্দোলনমুখী করতে সক্ষম হয়েছিলেন। এছাড়া এইরকম কোনো নেতা এখন পর্যন্ত মনে হয় ওঠেনি বা উঠবে কিনা সন্দেহ আছে। তাহলে এইরকম এত আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই ব্যক্তিটি কিন্তু আজ আর আমাদের সঙ্গে হাঁটবে না, এটাই আমরা মেনে নিতে পারছি না। তিনি আমাদের মধ্যে নেই, এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. শীর্ণকায় চেহারা, হালকা চেহারা, হাতে লাঠি, এই রকম একজন ব্যক্তি তিনি ভারতবর্ষের বহু জায়গায় কিন্তু হেঁটে বেরিয়েছেন। তার পোশাকের প্রতি কোনো আসক্তি ছিল না, তোমরা জানো খুব সাধারণ পোশাক তিনি পরতেন এবং তার জীবনের মোটোই ছিল প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সাধারণ জীবনযাপন করা এবং উচ্চ চিন্তাভাবনা করা। তাহলে এই যে ধারণা, এই যে মোটো নিয়ে যে ব্যক্তি চলতেন, সেই ব্যক্তি কিন্তু তার চেহারার দিক থেকে তেমন কিছু না হলেও তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস। আস্তে আস্তে হাঁটা মানেই হচ্ছে কিন্তু উন্নতি। কেন? পরের লাইনটা দেখো, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি টু লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্ট্যান্স। আস্তে আস্তে হাঁটা উন্নতি, আস্তে আস্তে হাঁটলে উন্নতি হবে। কেন না, এখানে আমরা অত্যন্ত পরিষ্কারভাবে ভাবতে পারবো, আমরা খুব কাছাকাছি আসতে পারবো সকলের চারপাশে বা সকলের কাছাকাছি। এমনকি যে ছোট ছোট যে কীটপতঙ্গ, সেই কীটপতঙ্গ থেকে শুরু করে দূরের দিগন্ত রেখা পর্যন্ত সব কিছুই আমরা দেখতে পাবো। তার মানে গান্ধীজি এমনই একজন ব্যক্তি ছিলেন যে যিনি দূর থেকে কোনো লোকের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখার পক্ষপাতী ছিলেন না। তিনি চাইতেন যে প্রত্যেকের কাছে আসব, প্রত্যেকের কাছে এসে তাদের সমস্যা তিনি শুনবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। তাহলে সেই জন্য যদি আমরা হেঁটে যাই,
হেঁটে বেড়ায় তাহলেই একমাত্র সম্ভব হবে যে আমাদের তাদের কাছাকাছি এসে তাদের সমস্যা শুনে প্রবলেম বা সমস্যার সমাধান করার উপায় কিছু যদি বার করা যায় সেই চেষ্টা, যার ফলে তিনি কিন্তু ওই হাঁটার উপর গুরুত্ব দিলেন। মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, এবং সর্বোপরি যেটা বলা যায় যে সেই মুহূর্তে ভারতীয়দের কাছে হেঁটে যাওয়াটাই ছিল একটা গুরুত্বপূর্ণ খোলা পথ। হাঁটা অর্থাৎ 11 নম্বর বাস বা 11 নম্বর যান বলতে পারো, পায়ে হেঁটে যাওয়া, সেই পাই ছিল তাদের কাছে গুরুত্বপূর্ণ যানবাহন। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। অর্থাৎ গান্ধীজি কি না, তিনি বলছেন যে হাঁটাটাই ছিল একমাত্র খোলাপথ, এবং এর জন্য কোনো ভেহিকলের দরকার হয় না, কোনো যানবাহনের দরকার হয় না, শুধুমাত্র শরীরটা, এতে কোনো খরচাও হবে না, শুধু দিতে হবে এনার্জি, শক্তি। এই শক্তি যদি থাকে এবং তাহলেই তুমি কিন্তু হেঁটে বেড়াতে পারবে। হেঁটে বেরিয়ে তোমরা বা আমরা সকলেই কিন্তু সকলের কাছাকাছি এসে একে অপরের যে সমস্যা রয়েছে সেটা সমাধানের উপায় বার করা সম্ভব হতে পারে। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি অনেক সাধারণ জিনিসের মতোই এর প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেছিলেন, তাহলে এর বলতে কোনটা? ওয়াকিং ইজ হেলদি। তাহলে হাঁটাটাকে তিনি অন্যান্য সাধারণ জিনিসের মতোই অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করলেন, এবং তাকে তিনি কি করলেন? ট্রান্সফর্মড ইট ইনটু আ জয়ফুল এফর্ট, এবং এই হাঁটাটাকে তিনি একটা আনন্দময় প্রচেষ্টায় পরিণত করতে চেষ্টা করলেন বা পরিণত করেছিলেন। তাহলে আমার মনে হয় যে এই যে লাস্ট লাইনের পরে আমরা একটা কনক্লুশনে আসতে পারি। আমার মতে যে লেখিকা বলতে চেয়েছেন যে গান্ধীজি হাঁটাটাকে তার প্রতিবাদ বা মিছিলের কথা হিসেবে গ্রহণ করেছিলেন। তার কারণ তিনি ভীষণভাবে অ্যাওয়ার ছিলেন যে তৎকালীন যুগে সাধারণ দরিদ্র ভারতীয়দের কাছে হাঁটা হলো একটা আপাত অর্থে ভীষণভাবে প্রয়োজনীয় জিনিস, এবং সেই জিনিসটাকেই তিনি জয়ফুল এফর্টে পরিণত করেছিলেন। তাহলে এই হলো আজকের সেকেন্ড ইউনিট, এবং এই সেকেন্ড ইউনিট পড়তে গিয়ে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে গান্ধীজির শেষকৃত্যের অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে যে শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল, সেই শোভাযাত্রাকে কেন্দ্র করে লোকজনের উন্মাদনা, লোকজনের অনুভূতি এখানে কিন্তু কিছুটা হলেও প্রকাশ পেয়েছে, এবং প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দকে পড়ার সময় বোঝার চেষ্টা করবে, তাহলেই মনে হয় সুবিধা হবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। তাহলে টেক্সটটাকে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবে, এটা কিন্তু আমি বারংবারই বলে যাচ্ছি। এবার তোমরা দেখো যে কিছু ওয়ার্ডস যেগুলো তোমাদের কাছে অজানা বলে মনে হতে পারে। নাম্বার 1 দেখো, অ্যাগোনাইজিং, পেইনফুল, বেদনাদায়ক। ওয়েপ্ট, কেঁদেছিল। উইপ, পাস্ট প্রেজেন্ট টেন্স, উইপ, উইপ, ওয়েপ্ট, কেঁদেছিল। প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, কেঁদেছিল। ক্রাইড, মেয়ারলি, অনলি, কেবলমাত্র। আমরা এটা দিয়ে আমি বলতে পারি যে মেয়ার রিডিং উইল নট টু ডু, শুধু পড়ে গেলেই চলবে না, তোমাদের কিন্তু বিষয়টাকে বুঝতে হবে। আমরা বলে থাকি এরকম যে এটা পড়ো, ওইভাবে পড়ো, কিন্তু এক্সাম রিলেটেড কিছু যদি না পড়া যায় তাহলে কিন্তু তোমরা হলে গিয়ে ঠকবে। সেই জন্য আমি বারবার বলছি কিন্তু এক্সাম রিলেটেড অর্থাৎ প্রশ্ন ভিত্তিক একটু পড়লে সুবিধা হবে। আমি একটু পরে আবার বলছি যে 2018-তে
কোথা থেকে পড়েছিল। নেক্সট চলে এসো, মেয়ারলি কেবলমাত্র, অনলি, গ্রিভিং, মর্নিং, এই শব্দটা তোমরা ফার্স্ট ইউনিটে পেয়েছো। বিলাভেড, ডিয়ার, প্রিয়, স্টাফ, ক্ল্যারিটি, কমনপ্লেস, এই শব্দগুলোর মিনিং কিন্তু তোমাদের টেক্সট বইয়ে দেওয়া রয়েছে। টেক্সট বইয়ে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। স্টাফ মিন্স ওয়াকিং স্টিক, হাঁটার লাঠি। ক্ল্যারিটি, অ্যাবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট অর আন্ডারস্ট্যান্ড সামথিং, অর্থাৎ পরিষ্কারভাবে কোনো কিছু চিন্তাভাবনা করা বা বুঝতে পারা। কমনপ্লেস, অর্ডিনারি, সাধারণ। তাহলে আমার মনে হয় এইরকমভাবে আগে যদি কিছু শব্দ তোমরা বেছে নাও যেগুলোর তোমরা মানে জানো না, সেই শব্দগুলোকে এক জায়গায় নোট করো, করে মানেগুলো জানো, জানার পর তারপরে তোমরা যদি একটু বাংলায় পরিণত করার চেষ্টা করো তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে। এরপরে আমরা চলে আসছি যে আমাদের কোয়েশ্চেন আনসারে, অর্থাৎ কম্প্রিহেনশন এক্সারসাইজ। কম্প্রিহেনশন এক্সারসাইজ করতে গিয়ে আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে তোমাদের, কারণ তোমরা খুঁটিয়ে আজকে অনেক কিছুই জানতে পারলে যে গান্ধীজি বহু আন্দোলনের সাক্ষী ছিলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি আন্দোলনের আমি নাম বললাম। গান্ধীজি প্রথম থেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সাউথ আফ্রিকা থেকে তিনি আন্দোলন শুরু করেছিলেন। তিনি জন্মেছিলেন নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে 2 অক্টোবর 1869, আর মারা যাচ্ছেন কিন্তু তিনি 30 জানুয়ারি 1948। তাহলে 78 ইয়ার্স ওল্ডে তিনি কিন্তু মারা গেছেন। এবং এই 78 বছর বয়সে তিনি যখন মারা যান, তিনি মারা গেলেও অর্থাৎ তিনি মরেও কিন্তু মরেননি। তাহলে তিনি এমনই একজন ব্যক্তি যে ক্ষেত্রে আমরা বলতে পারি আ মর্টাল ক্যান বি অ্যান ইমর্টাল, আ মর্টাল ক্যান বি অ্যান ইমর্টাল, অর্থাৎ মানুষ তো মরবেই, মানুষ তো মরণশীল, কিন্তু তিনি যেন মরেও মরেননি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা গান্ধীজিকে দেখতে পাই, গান্ধীজিকে আমরা স্মরণ করি। এখনও তোমরা দেখবে বিভিন্ন আন্দোলন শুরু করার সময় গান্ধীজির পাদদেশ থেকে শুরু করা হচ্ছে। এটা দিল্লি, কলকাতা ইত্যাদি বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে। তাহলে গান্ধীজি এমনই একজন ব্যক্তি, এমনই একজন নেতা ছিলেন যে যাকে ছাড়া ভারতবর্ষের বিভিন্ন যে আন্দোলন, সেই আন্দোলনকে একত্রিত করা বা জোরালোভাবে গড়ে তোলা সম্ভব হতো না। তোমরা ক্লাস 10-এ পড়ো, ক্লাস 10-এ দেখবে 6 এবং 7th চ্যাপ্টার সম্ভবত ইতিহাস বইয়ে তোমরা গান্ধীজি সম্পর্কে পাবে। এবং সেখানে তিনি যে আন্দোলনগুলো করেছেন, বিভিন্ন আন্দোলন, ধরো কৃষক আন্দোলন, নারী আন্দোলন, এবং সেই আন্দোলনেও কিন্তু তিনি মুখ্য ভূমিকা নিয়েছেন। ক্লাস 8-এও কিছু পড়ে থাকবে। তাহলে তোমরা ইতিহাস বইয়েও গান্ধীজির সম্পর্কে জেনেছো। এবং এখানে কিন্তু গান্ধীজির মৃত্যু, যে তার মৃত্যুকে কেন্দ্র করে কিভাবে লোকজনের উন্মাদনা, সর্বত্র কিন্তু গান্ধীজি গান্ধীজি গান্ধীজি। অতএব এইরকম একজন ব্যক্তি তিনি কবে মারা গেছেন, 48-এ 30 জানুয়ারি, কিন্তু আজও তিনি কিন্তু আমাদের কাছে স্মরণীয়। দেখে নেওয়া যাক তাহলে। চলো এবার এক্সারসাইজগুলো দেখো। এক্সারসাইজ 4, ইউনিট 2, এক্সারসাইজ 4। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। গান্ধীজির যে শেষ যাত্রা, সেই শেষ যাত্রা অর্থাৎ তার অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে যে শেষ যাত্রা, সেটা হওয়ার কথা ছিল কবে। এখানে দেখে নাও 4টে অপশান আছে। অন দ্য ডে অফ হিজ ডেথ, 2 days after his death, 1 day after his death, a week after his death। তাহলে একদিন পরে, আমরা পেয়েছি একদিন পরে, 30 তারিখে মারা গেছেন, 31 তারিখে হওয়ার কথা ছিল। তাহলে স্বাভাবিকভাবেই আনসারটা হবে 4A নাম্বার 3। আমি শুধুমাত্র নাম্বারিংটা লিখছি তোমাদের সুবিধার্থে। নেক্সট বি, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস ডটার। আমরা আগেই জেনেছি যে তিনি ছিলেন সরোজিনী নাইডুর কন্যা, পদ্মজা নাইডু। নাম্বার সি, while walking, Bapu used to carry in his hand an flag, staff, umbrella, cane। কোনটা হবে? নাম্বার 2,
স্টাফ, কারণ আমরা পড়লাম যে এরকম হালকা চেহারার অধিকারী হাতে লাঠি নিয়ে তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। নাম্বার 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, পরীক্ষার সময় কিন্তু বহু ছেলেমেয়েরা ভুল করে। কি করে না, তারা কমপ্লিট করতে বলেছে, তারা দেখা গেল টেক্সট থেকে একটা বড় একবারে সেন্টেন্স লিখে দিল এবং লিখে দেওয়ার পর বাইরে এসে বলল আমি তো অনেক কিছু লিখেছি, কেন পাবো না? না, পাবে না, কারণ টু দ্য পয়েন্ট হতে হবে, যেটা দেয়া রয়েছে তার সঙ্গে বাকিটা যাতে রিলেটেড হয়, সম্পর্কযুক্ত হয়, তবেই কিন্তু তোমরা এই নাম্বারটা পাবে। এবং মনে রাখবে যে আমরা যারা খাতা দেখি বা খাতা দেখার সঙ্গে যুক্ত, আমরা কিন্তু মোটেই নির্দয় নই, আমরা কিন্তু সহানুভূতির সঙ্গেই দেখি। সেটা কীরকম না, তোমরা হয়তো অনেক বড় একটা বাক্য তুলে দিলে বই থেকে, আমরা কিন্তু খুঁজে খুঁজে বার করার চেষ্টা করি যে ওখানকার ক্রিম কী আছে, কোনটা কাছাকাছি কতটা হতে পারে, আমরা কিন্তু সহানুভূতির সঙ্গে নাম্বার দিয়ে থাকি। মনে করার কোনো কারণ নেই যে মাস্টারমশাইরা নাম্বার দেন না, এটা কিন্তু ভাববে না। আরও একটা জিনিস বলছি যে খুব ভালো করে মনে রাখবে যে থার্মোমিটার, পারদ নাম শুনে থাকবে, যে আমাদের কাছে কলমটা হচ্ছে কিন্তু থার্মোমিটার, আর তোমাদের খাতাটা হচ্ছে কি বলো তো, খাতাটা টেম্পারেচার। খাতাটা টেম্পারেচার অর্থাৎ তোমাদের খাতাতে এখানে যতটা টেম্পারেচার থাকবে আমরা কিন্তু থার্মোমিটারটা ঠেকাবো এবং যতটা পারদ উঠবে নাম্বার কিন্তু বাড়বে। অতএব কোনোভাবেই কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করার চেষ্টা করি না। দেখে নাও এবার, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং। হাজার হাজার লোক চেষ্টা করছিল, কাঁদছিল এবং তারা চেষ্টা করছিল কি করার? টু টাচ। তোমরা অলরেডি কিন্তু তোমাদের টেক্সটে দেখতে পাচ্ছ যে টু টাচ বা পুশ ফিট। নাম্বার বি, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং। কী ছিল? বাপুর সঙ্গে হাঁটাটা একটা বিশেষ তাৎপর্য ছিল। ওয়াকিং উইথ বাপু had a special meaning. Number C, to walk is to make slow progress. To walk is to make slow progress. ওকে, তাহলে কমপ্লিট করার সময় আমরা কি পাবো, কিভাবে লিখব? ঠিক পরিষ্কারভাবে যতটুকু প্রয়োজন ততটুকু লিখবে, বাড়তি লেখার দরকার নেই। তোমরা টেক্সটটাকে পড়বে, তাহলেই বুঝতে পারবে কতটুকু থেকে কতটুকু লিখতে হবে। নাম্বার 6-এ কী রয়েছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে, তথ্য নিয়ে তোমরা কিন্তু এইটাকে ফিল আপ করবে। স্টেটমেন্ট রিজন, কত ধরনের প্রশ্ন হয় তার নমুনা কিন্তু তোমাদের বইয়ে দিয়ে দিয়েছে। অতএব এই ধরনের যে নমুনা, এই নমুনাগুলোকে কিন্তু অবশ্যই ফলো করতে থাকো এবং বিভিন্ন বইপত্রে তোমরা দেখবে যে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোকে তোমরা উত্তর করার চেষ্টা করো। স্টেটমেন্টে রয়েছে, আমি কিন্তু স্টেটমেন্ট আর লিখছি না, ABC, স্টেটমেন্ট। রিজন। এবার রিজন না থেকে হোয়াই, এটাও থাকতে পারে। তো তোমাদের এখানে নেই, আমি জাস্ট দেখানোর জন্য খালি বললাম। কিন্তু ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, ভেরি ইন্টারেস্টিং। দেখো যে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা অসম্ভব ছিল। কেন অসম্ভব ছিল? একটা লাইন আমি পড়ছি, দেখো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক
thousands silently watched the procession. Bapu lay on an open track covered with flowers. Thousands of people wept, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. তাহলে এই যে প্রচুর লোক ছিল, তাদেরকে ঠেলে গান্ধীজির কাছে গিয়ে বা গান্ধীজির পা স্পর্শ করা এটা অত্যন্ত কঠিন ব্যাপার, অসম্ভব ছিল। তাহলে তোমাদের এখানে শুধুমাত্র দেওয়া রয়েছে যে এটা অসম্ভব নড়াচড়া করা। তাহলে কারণ কি? তাহলে এই এতগুলো বাক্য থেকে আমরা কারণ হিসাবে লিখতে পারি যে সেখানে প্রচুর ভিড় ছিল। প্রচুর কি ছিল? সেখানে প্রচুর ভিড় ছিল। দেয়ার ওয়াজ থিক, দেয়ার ওয়াজ thick crowd, there was thick crowd on the way. তাহলে রাস্তায় প্রচুর ভিড় ছিল, যার ফলে কি হলো না তার কাছে গিয়ে তার পা স্পর্শ করা অসম্ভব, অর্থাৎ নড়াটা অসম্ভব। নেক্সট তারপরে দেখতে পাচ্ছ, Padmosi declared that they would walk with Gandhiji in the funeral procession. গান্ধীজি পদ্মশ্রী ঘোষণা করলেন যে তারা গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা তাতে কিন্তু তারা হাঁটবে। এর কারণ কি? পরিষ্কার রয়েছে, দেখো, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটা ছিল শেষবারের মতো তার গান্ধীজির সঙ্গে তাদের হাঁটা। এবার খেয়াল করে দেখো, এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। তাহলে তোমরা যখন লিখবে, তোমরা যদি সরাসরি এটা লিখে দাও, সরাসরি লিখে দিলে ধরো যে লাইনটা রয়েছে তোমাদের বইয়ে, তাহলে কিন্তু তোমরা পুরো নম্বর নাও পেতে পারো। কারণ টেন্সের কিন্তু গন্ডগোল রয়েছে, এখানে পাস্ট রয়েছে, ওটা ডাইরেক্ট স্পিচে রয়েছে, এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে তোমাদের লিখতে হবে। তাহলে লেখার সময় তোমাদের শুধুমাত্র ইট, তারপরে কি করবে? ওয়াজ। ইট কি করবে? ওয়াজ করবে। ইট ওয়াজ দ্য, এবার যা আছে লিখে যাও। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, দে উইলটাকে শালটাকে চেঞ্জ করতে হচ্ছে। দে উড বি ওয়াকিং উইথ বাপু। তাহলে বুঝতেই পারছো, একদিকেও কিন্তু একটু চিন্তাভাবনা করতে হবে, শুধুমাত্র লিখে গেলেই হবে না, পড়ে গেলেই হবে না, একটু চিন্তাভাবনা করতে হবে, একটু ইন্টেলিজেন্স কাজে লাগাতে হবে। লাস্ট কোয়েশ্চেন, টু ওয়াক ওয়াজ অফন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। অর্থাৎ ভারতবাসীর কাছে শুধুমাত্র এই হাঁটাটাই একমাত্র কি উপায় ছিল। এছাড়া কারণ কি? এর কারণটা হচ্ছে যে ওয়াকিং নিডস নো ভেহিকল অর কস্ট। অর্থাৎ হাঁটার জন্য কিন্তু কোনো যানবাহনের দরকার হয় না, হাঁটার জন্য শুধুমাত্র দরকার কি? এনার্জি। তাহলে কারণের জায়গায় শুধুমাত্র আমরা লিখতে পারি ওয়াকিং নিডস নো vehicle, vehicle or cost। তাহলে হাঁটার জন্য কোনো প্রয়োজনীয়তা নেই। এই জিনিসগুলোকে একটু তোমরা যদি মাথায় রাখো এবং যদি একটু বুঝে লেখার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় ফুল মার্কস কিন্তু তোমরা অবশ্যই পাবে। ঠিক আছে, এবার আমরা চেষ্টা করব আজকে থার্ড ইউনিটে যাওয়ার। আমি আগেই বলেছি যে ইফ পসিবল, যদি সম্ভব হয় আমরা কিন্তু থার্ড ইউনিটে যাব। এবার থার্ড ইউনিটে দেখে নেওয়া যাক যে থার্ড ইউনিটে কি বলতে চাইছে, থার্ড ইউনিটে লেখক কি লিখতে চেয়েছেন, থার্ড ইউনিটের মধ্য দিয়ে তিনি কি প্রকাশ করতে চেয়েছেন। থার্ড ইউনিটে আমরা কি দেখব? আমরা প্রথম দিনই জেনেছি যে থার্ড ইউনিটে আমরা যে জিনিসটা জানতে পারবো সেটা হলো হাউ পিপল অফ ইন্ডিয়া রিয়াক্টেড টু দ্য নিউজ অফ দেয়ার বিলাভেড বাপুস ডেথ। অর্থাৎ বাপুর মৃত্যুতে
ভারতবাসীর যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা আমরা কিন্তু থার্ড ইউনিটে আমরা পাবো। এই থার্ড ইউনিটটা শুরু হয়েছে কিভাবে এবার একটু দেখো। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad, অর্থাৎ তার অন্ত্যেষ্টিক্রিয়ার বেশ কিছুদিন পরে একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির কিন্তু যে চিতাভস্য সেটা এলাহাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। অর্থাৎ একটা ট্রেনের কম্পার্টমেন্ট, সেই ট্রেনের কম্পার্টমেন্টকে সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, অর্থাৎ ট্রেনের মধ্যে যে সমস্ত লোকজন ছিল তারা কিন্তু ভজন গাইছিল। এবং গান্ধীজির যে ফেভারিট ভজন, সেই ফেভারিট ভজনটা কি তোমরা মনে হয় অনেকেই জানো যে গান্ধীজির ফেভারিট ভজন কী। তিনি ভজন শুনতে পছন্দ করতেন এবং সেই সঙ্গে তিনি প্রতিনিয়ত, অর্থাৎ সবরমতী আশ্রম তোমরা নাম শুনে থাকবে, সেই সবরমতী আশ্রমেও কিন্তু আমরা দেখেছি প্রতিনিয়ত ভজন চলতো, তিনি কিন্তু সেই ভজনটা শুনতে চাইতেন এবং শুনছেন। তাহলে শুনে নেওয়া যাক একটু যে গান্ধীজির যে ভজন, তার ফেভারিট ভজনটা কেমন ছিল সেটা একটু শুনে নেওয়া যাক। যেহেতু আমরা অনলাইন ক্লাস করছি, অতএব এটাতে আপত্তি নেই শুনতে, সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি একটু শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি যে দেখো তার প্রিয় ভজন কী ছিল, যে ভজনটা গাইতে গাইতে তাকে কম্পার্টমেন্টের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং লোকেরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। ঠিক আছে, তাহলে এইটুকু তোমাদের আমি শুনিয়ে দিলাম এবং বাকিটা তোমরা কিন্তু শুনে নেবে, তোমরা বাড়িতে নিশ্চয়ই শুনে নেবে এই ভজনটা। বা তার আরও প্রিয় ভজন রয়েছে রঘুপতি রাঘব। তাহলে তিনি এই সমস্ত গান এবং ভজন শুনতে পছন্দ করতেন, যার ফলে ট্রেনের মধ্যেও কিন্তু তাকে সেই ভজন শোনাতে শোনাতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল। পিপল ডিড নট উইপ anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. অর্থাৎ লোকেরা কিন্তু কোনোভাবেই কাঁদেনি, কারণ তারা অনুভব করতে পারছিল গান্ধীজির উপস্থিতি কিসের মধ্য দিয়ে, ফুল এবং গানের মধ্য দিয়ে। At every station, sorrowful crowds filled the platform. অর্থাৎ প্রত্যেকটা স্টেশনে শোকার্ত লোকজন তারা কি করেছিল, ভিড় করেছিল। Amid song and prayer, the train reached Allahabad. গান এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেন কিন্তু পৌঁছালো এলাহাবাদে। The ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. এবার তার যে চিতাভস্য, সেই চিতাভস্য ফেলে দেওয়া হলো বা নিমজ্জিত করা হলো, বিসর্জন দেওয়া হলো। কোথায় না, সেই গঙ্গাতে, যে গঙ্গার তীরে প্রচুর লোকজন কিন্তু জড়ো হয়েছিল তার চিতাভস্য যে বিসর্জন দেওয়া হবে সেই উপলক্ষে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক ইন দিল্লি। এবার সব কিছু মিটে গেল, আমরা কিন্তু দিল্লি ফিরে এলাম। আই ফেল্ট অ্যাট সি, দিল্লিতে ফিরে এসে আমি কিন্তু দিশেহারা হয়ে গেলাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country. আমি কিন্তু সরাসরি গান্ধীজির সঙ্গেও হাঁটিনি, তার কোনো ডাকে বা কোনো আন্দোলনে সামিল হওয়ার জন্য জেলখানাতেও যাইনি। অর্থাৎ আমি কিন্তু তার ডাকে তাকে সাহায্য করতে গিয়ে জেলখানাতেও যাইনি, অথবা আমি কিন্তু কোনো স্বার্থত্যাগও করিনি দেশের জন্য। বলছেন কে? লেখিকা। My sisters and I and other young people like me had been merely onlookers. আমার বোনেরা, আমি এবং অন্যান্য তরুণ যারা অল্প বয়স্ক ছিল তারা শুধুমাত্র এখানে দর্শক হিসেবে ছিল, প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু এত কিছু না করেও গান্ধীজি মরে গেছেন এটাতেই কিন্তু আমি দিশেহারা হয়ে গেলাম। I felt I had grown up with a magic circle.
আমি অনুভব করলাম যে আমি একটা জাদু বৃত্তের মধ্যে কিন্তু আমি বেড়ে উঠেছিলাম। With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. কিন্তু বাপুর মৃত্যুর পরে পরেই আমার যেটা অনুভূতি হলো যে সেই যে জাদু বৃত্ত, সেই জাদু বৃত্তটা মনে হচ্ছে যেন উধাও হয়ে গেল এবং আমি নিজেকে অরক্ষিত ভাবলাম। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, আমি একটু চেষ্টা করলাম যে নিজেকে একটু সামলে নেওয়ার, আমি একটু চেষ্টা করলাম নিজেকে সামলে নেওয়ার। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাবু কি এমনি এমনি বেঁচেছিলেন, এমনি এমনি মারা গেলেন, তিনি কি কিছুই করে যাননি? হাউ কুড আই সো ইজিলি লস কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, অর্থাৎ তিনি যখন ছিলেনই না, তিনি যখন নেই, তাহলে আমি এত সহজে নিজের এনার্জি হারাবো কেন, বা উৎসাহ হারাবো কেন, সাহস কেন হারাবো, তিনি তো আর নেই। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার যে মূল্যবোধ, আমি যে আদর্শ, আমি যে আইডিয়ালস, আমি যে টিচিংস যেটা তার কাছে পেয়েছি, সেগুলো কি এতটাই ঠুনকো? অতএব এটা মোটেই এত কিন্তু এগুলো ঠুনকো নয়, সামান্য নয়, দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, অর্থাৎ বাপু না থাকলে লক্ষ লক্ষ মানুষ নিতান্ত সাধারণ মানুষে পরিণত হতেন। হি brought them out of indifference and awakened them to one another's suffering. তিনি কি করেছেন না, সেই সমস্ত লোকজনদের তিনি উদাসীনতার হাত থেকে বার করে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে একে অপরকে শিখিয়েছেন একে অন্যের কষ্টেতে একটু সজাগ হওয়ার জন্য, যাতে একজন আরেকজনকে সাহায্য করে তার কষ্টে দুঃখে। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু তো এখন চলে গেছে, তাহলে বাপু চলেই এখন গেছে, বাপু তো নেই, বাপু তো চলে গেছেন, কি হবে? উই আর স্টিল দেয়ার, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমরা তরুণ, শক্তিশালী এবং গর্বিতরা তো রয়েছি, আমরা তরুণ, শক্তিশালী এবং গর্বিতরা তো রয়েছি, আমরা যারা প্রাউড ফিল করি তার জন্য, আমরা তো রয়েছি তার পতাকা বহন করার জন্য। অতএব ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই, তিনি যা রেখে গেছেন সেটাকে কেন্দ্র করে সেটাকে ধরেই আমরা এগোতে পারবো। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, এবং ফাইনালি লেখিকা লিখছেন যে বাপু মারা গেছেন কিন্তু তার শিশুরা, পরবর্তী যে প্রজন্ম ভারতবাসী, তারা কিন্তু তার পতাকা বহন করবে, অর্থাৎ তার আদর্শ, তার উদ্দেশ্য, তিনি যা করতে চেয়েছিলেন সেই জিনিসটাকে তারা কিন্তু, অর্থাৎ পরবর্তী যে প্রজন্ম যাদেরকে চিলড্রেন বলা হচ্ছে, তারা কিন্তু বহন করবেই। এটাই লেখিকার আশা এবং এই আশা নিয়েই তিনি কিন্তু গল্পটা শেষ করেছেন। আমি এবার একটু তোমাদেরকে যাচ্ছি একটা জায়গায়, দেখো যে আমরা কতগুলো শব্দ তাহলে পেলাম। পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে নাম্বার 1। নাম্বার 2 পেয়েছি ব্রিথ, ওয়ান্স, লাস্ট, আর উপরে দেখো ডাই। তাহলে দেখতে পাচ্ছ এটা মরে যাওয়া, এটাও মরে যাওয়া, এটাও কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করা। আমি প্রথম দিনও বলেছি, আবার বলছি যে এমনি সাধারণ ক্ষেত্রে ডাই, মরে যাওয়া, বিশেষ ব্যক্তিদের মৃত্যুর ক্ষেত্রে তোমরা কিন্তু এই শব্দটা অবশ্যই ব্যবহার করতে পারবে। অতএব তোমরা খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো, যাতে করে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু টু দ্য পয়েন্ট দিতে পারো। এরপরে দেখে নাও কিছু ওয়ার্ড মিনিং রয়েছে। ম্যাজিক সার্কেল, ম্যাজিক সার্কেল কি? মায়াবৃত্ত। অন লুকার্স, আমার মনে হয় এই শব্দগুলো তোমাদের কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে পারে বা অজানা হতে পারে। তাহলে অন লুকার্স, স্পেকটেটার্স, দর্শক। স্যাক্রিফাইস, আত্মত্যাগ করা, তোমরা গ্রুপ ভার্ব পড়েছো, গিভ আপ। ফোক, লোক। পিপল, অ্যাট সি, এই যে বারবার বলছে আই ফেইল্ড অ্যাট সি, আমি দিশেহারা হয়ে গেছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে কি করব, কি হবে।
অ্যাট সি কনফিউজিং, বিভ্রান্ত। ভ্যানিস্ট, উধাও হয়ে যাওয়া। আর দুটো শব্দ দেখো তোমাদের বইয়ে দিয়ে দিয়েছে, এটা নতুন করে আর বলার কিছু নেই, তবু বলছি। ডেকড, ডেকোরেটেড, সাজানো। ইনডিফারেন্স, ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ ইন্টারেস্ট, উদাসীন। চলে এসো এবার আরও কয়েকটা শব্দ। আনপ্রোটেক্টেড, আনসেফ, নিরাপদ নয়। ইমার্সড, বিসর্জন দেওয়া। প্ল্যাঞ্জড, প্ল্যাঞ্জড। এরপরে চলে আসছি একটু দ্রুত, আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজ দ্রুত দেখে নেওয়ার চেষ্টা করা যাক, কারণ আমরা টেক্সট থেকে অনেক ইনফরমেশান পেয়ে গেছি, অতএব উত্তর করতে আমার মনে হয় না খুব একটা তোমাদের অসুবিধা হবে। নাম্বার 1, গান্ধীজিস আশেস ওয়ার টেকেন টু, কোথায়? এলাহাবাদ। অলরেডি কিন্তু আমরা জেনে নিয়েছি যে এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই, কোথায় জমা হয়েছিল? গঙ্গার ধারে। নাম্বার 1 আছে, দেখে নাও। নাম্বার সিতে চলে এসো। গান্ধীজি আওকেন্ড পিপল টু ওয়ান আনাদার্স, কিসে? কষ্টে, সাফারিং। নাম্বার 3। তাহলে খুবই সোজা সোজা প্রশ্ন টেক্সট বই রয়েছে, কিন্তু তোমাদের আরও বেশি প্র্যাকটিস করতে হবে। নাম্বার 8-এ চলে এসো, কমপ্লিট করো। কমপ্লিটের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে কিভাবে করবে, সঠিক ইনফরমেশান না হলে কিন্তু পুরো নাম্বারটা পাবে না, অতএব তোমরা ভালো করে কিন্তু করবে। এই নাম্বারে দেখো, পিপল অন দ্য স্পেশাল ট্রেন কী করেছিল? স্যাং ভজন। গান্ধীজির কিন্তু প্রিয় ভজন তোমাদের আমি একটু হলেও শুনিয়েছি, আশা করি তোমরা বাড়িতে পরে শুনে নেবে। নাম্বার বি, দ্য অথর ফেল্ট she had grown up with a কি হবে? জাদু বৃত্ত, ম্যাজিক সার্কেল, ম্যাজিক সার্কেল। নাম্বার সি, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট, লাস্ট লাইনটা কিন্তু পাবে একবারে আনসারটা, বাট হিজ ইন্ডিয়া, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ, একবারে লাস্ট লাইনটা পেয়ে যাবে, কন্টিনিউ লিভ ইন হিজ চিলড্রেন, ইন হিজ চিলড্রেন, ইন হিজ চিলড্রেন। লাস্ট নাম্বার দেখে নাও এবার, কজ আর এফেক্ট, কজ এফেক্ট, অর্থাৎ এফেক্ট অনেক সময় থাকে না, সেখানে হয়তো রেজাল্টও দিতে পারে। তাহলে নাম্বার 1 কী রয়েছে? পিপল ডিড নট উইফ এনি মোর, কারণ কি? একেবারে দেখে নাও, থার্ড ইউনিটের প্রথমেই রয়েছে, অর্থাৎ থার্ড লাইনে রয়েছে, দেখো, দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স, দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স। কজ এফেক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র তোমার এফেক্টে কোয়েশ্চেন রয়েছে, কজে আমাদের লিখতে হবে। একটু বলে দিই যে কজ কিন্তু কোনোভাবেই বিকজ দিয়ে আনসার শুরু করবে না। যদি কোথাও কজ থাকে, রিজন থাকে, তাহলে বিকজ দিয়ে আনসার করবে না, বিকজ দিয়ে আনসার করবে না, তাহলে আনসারটাকে কোনোভাবেই কিন্তু বিকজ দিয়ে স্টার্ট করবে না। কথা বুঝতে পারছো? তাহলে লাস্ট কোয়েশ্চেন আনসারে আমরা এসেছি। আমরা প্রথমে পাচ্ছি এখানে কজ, আর এখানে পাচ্ছি এফেক্ট। এফেক্টে দেওয়া রয়েছে, কজে আমরা কি লিখব বললাম, প্রথমেই রয়েছে, দেখে নাও, থার্ড ইউনিটে, দে কুড ফিল, আমি শুধুমাত্র স্টার্টিংটা করে দিচ্ছি, দে কুড ফিল, দে কুড ফিল ডট ডট গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। কোনোভাবেই বললাম বিকজ দিয়ে আনসার শুরু করবে না, কজে। নেক্সট চলে এসো, নেক্সট চলে এসো, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, এর ফলে কী হলো? এর ফলে কী হবে? দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, এর ফলে কী হবে? দ্য অথর, দ্য অথর ওয়াজ লেফট অথবা felt unprotected, unprotected
টেড। লাস্ট নাম্বার, দ্য অথর ফেল্ট অ্যাট সি, the author felt that she would not lose courage so easily. The author wouldn't lose courage so easily. কারণ কি? her values were not so উইক। তাহলে এইভাবে আজকে কিন্তু আমরা থার্ড ইউনিট শেষ করলাম, সেকেন্ড ইউনিট শেষ করলাম। আশা করি তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়বে এবং যদি কোনো প্রশ্ন থাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা করবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করলাম।